আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এনসিপি একদিন ধীরে ধীরে ফ্রিডম পার্টিতে পরিণত হবে এবং একদিন ভেনিশ হয়ে যাবে। কেউ চলে যাবে জামাতে, কেউ চলে যাবে বিএনপিতে, কেউ খড়কুটো ধরে আঁকতে থাকতে চাইবে। এনসিপি বলতে কিছু থাকবে না। মানুষের বিরক্তি, ঘৃণা, ধিক্কার কতটা মারাত্মক হলে পরে আপনার একটা গোষ্ঠীর উপরে, একটা সংগঠনের উপরে বা একটা ব্যানারের লোকজনের উপরে মানুষ তার ঘৃণার প্রকাশটা সমাজে ব্যতিক্রমী সব ধারায় করতে পারে। এই যে সেদিন জেরাই খান পান্না ক্ষোভের সাথে বললেন যে ইউনূস কোথায়, ইউনূস আসলে ইউনূস মবের মধ্যে পড়বে, এটা তো এক ধরনের একটা প্রতিবাদ। আমরা বিশ্বাস করি, জানি জেরাই খান পান্না নিজে মব করার মতো লোক না, কিন্তু তিনি এই কথাটা বলেছেন তিনি যে বীতশ্রদ্ধ, যেই ক্ষুদ্র ডক্টর ইউনূসের শাসনের উপরে, সে জায়গা থেকে বলেছেন। আমি অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টিটা ইউনূস গেলে পরে এই পার্টিটা আসলে আর যেই রূপ আপনারা দেখেছেন এই রূপের ছিঁড়ে ফুটাও থাকবে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এদেরই চেলাচামুন্ডা, এই যে ধরেন শিবিরের যারা, এই যে মোসাদ্দেক, এবি জুবায়ের, এরা তো এদেরই লোকজন, এনসিপির লোকজন। এনসিপির লোকজন বলেই তো ওই শাহরিয়ার ব্যারিস্টার শাহরিয়ার চিৎকার করে উঠছে, এরা যখন মাইর খাইলো বলে যে হ্যাঁ এরা এখানে মাইর খাইতেছে, এনসিপি কোথায়? এটা কারণ হলো এনসিপির আগের সেই দিন নাই এবং এই দিন থাকবে না। এনসিপি একদিন ধীরে ধীরে ফ্রিডম পার্টিতে পরিণত হবে এবং একদিন ভেনিশ হয়ে যাবে। কেউ চলে যাবে জামাতে, কেউ চলে যাবে বিএনপিতে, কেউ খড়কুটো ধরে আঁকতে থাকতে চাইবে। বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ আওয়ামী লীগে আসবে না, এটাও লিখে দেওয়া যাচ্ছে। ভবিষ্যতে কোনো একটা সময় এনসিপির ছিটে ফোটা দু একটা আওয়ামী লীগও আসতে পারে, কিন্তু এনসিপি বলতে কিছু থাকবে না। কারণ মানুষের মধ্যে ঘৃণা, ক্ষোভ, আক্রোশ এত বেশি পাপ করে ফেলেছে এবং মানুষের প্রত্যাশার সাথে এমন বেশি প্রতারণা করে ফেলেছে এই এনসিপি ওয়ালারা, যেটা মানুষ ভুলতে পারছে না। সেই জন্যই বোধহয় এই ধরনের ঘটনা ঘটছে। আমি খবরটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। নতুন রাজনৈতিক দল, এখনো নতুন, কারণ হচ্ছে 1 বছরের উপরে হয়েছে দল গঠন হয়েছে, তো এখনো আহ্বায়ক কমিটি আছে, কমিটি আর করতে পারে না। এনসিপিতে যোগদানের পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এনসিপিতে যোগ দেওয়ার কারণে তাকে বর্তমান বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি কোম্পানির সঙ্গে থাকা বাণিজ্যিক চুক্তিও বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আচ্ছা, এই ঘটনাটা আমরা কেবলমাত্র একটি খবরের মধ্যে দিয়ে জানতে চেয়েছি। এই যে কাফিকে বাড়িওয়ালা না করে দিয়েছে, তার সাথে চুক্তি হয়েছে কেন? আরো পার্টি আছে, তাই না? আর অসংখ্য পার্টি আছে, অসংখ্য পার্টিতে যোগ দিলেই বাড়িওয়ালা না করে দিবে? কোনো কোম্পানি চুক্তি বাতিল করে দিবে? তো একটা মাত্রই কারণ, যে এনসিপি যারা করে এদের মধ্যে আপাদমস্তক অন্যায়, অপরাধ, পাপে ভর্তি। এরা সমাজে ভালোর কথা বলে যত অভ্যাস, যত খারাপই আছে সবকিছু প্র্যাকটিস করে। ফলে বাড়িওয়ালার হয়তো মনে হয়েছে যে এই আমার এখানে এতদিন ছিল কাফি নামে এই ছেলেটা কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা রাখি। কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পরেই হয়তো বুঝতে পেরেছে এইবার ছেলে চূড়ান্ত বখাটেটা হলো, এবার একে দিয়ে আর কিছু আশা করা যায় না। এবং এনসিপি মানেই তার বাসায় নানান রকম আখড়া হতে পারে, নানান রকম সার্কেলে। ধরে যে আমরা ওসমান হাদিকে চিনতাম না, কিন্তু দেখা গেল যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে ফয়সাল আলমগীরা তার পাশেই থাকতো। মানে এই টাইপের লোকজন তাদের মধ্যে প্রশ্রয় পাওয়া যায়। তো এনসিপির মধ্যে চাঁদাবাজ, মাস্তান, যত ছিচকে আছে, এরা যেভাবে গিয়ে জায়গা নিয়েছে, বাড়িওয়ালার ভয় লাগতেই পারে যে ওরে বাপরে, এই লোক এখন এনসিপিতে চলে গেছে, আমি যত দূরত্ব বজায় রাখবো তত আমার মঙ্গল। এদের সাথে দহরম মহরম যত হবে তত সামনে বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই নয় কি? শেখ হাসিনা ছাড়া সম্ভব হতো কিনা? হয়তো হতো, সেটা হয়তো আরো 100 বছর পরে হতো। আমি বলবো না যে হতো না, হতো। হয়তো সেটা 2026 না হয়ে, সেটা 2026 না হয়ে 2126 হইতো, হয়তো 100 বছর পরে হলে হইতো, সেটা আমি বলবো না। তবে সবচাইতে বিস্ময়কর ব্যাপার যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশের বামপন্থী চিঙ্কুপামরা যেহেতু রাশিয়া থেকে হয়েছিল বলে
বেশি কথা বলে নাই, তবুও তারা বলেছে। আর এই দেশের অন্যান্য যারা ছিল কত ঠাট্টা মশকরা ইয়ার্কি করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা দেখেছি। শুধু এখানেই শেষ নয়, আপনি ফেসবুকে তাদের সেগুলো বিএনপির মিডিয়া সেল থেকে শুরু করে বিএনপির সাবেক নেতা মন্ত্রী এমপিরা কি বলে নাই, কিন্তু আজকে সেই শেখ হাসিনাকে তার যারা ফ্যাসিস্ট বলে, সেই শেখ হাসিনার ভীষণ এবং মিশন যেগুলো ছিল সেগুলোর একটা হচ্ছে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র। এটা যখন শুরু হয়, আর আজকে সেটা আরো আগে শেখ হাসিনার আমলে সেটা চলে যেত উৎপাদনে, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শের বিশেষ কারণে সেটা তখন হয়নি। নইলে এটা হয়তো শেখ হাসিনার হাতে উদ্বোধন হতো, তখনও না জানি তারা কি কি বলতো। কিন্তু আজকে এটা নিয়ে তারা প্রাউড ফিল করতেছে। সবচেয়ে হাস্যকর একটা তথ্য দেই, আমাদের সালাউদ্দিন বলে যাকে বলা হয় প্রাইম মিনিস্টার, কেউ কেউ মনে করে, কেউ কেউ তাকে মনে করে যে তিনি হচ্ছেন বিএনপির হচ্ছেন মেসি বা বিএনপির রোনাল্ডো বা বিএনপির ম্যারাডোনা। ভুল বলুক শুদ্ধ বলুক, সারা মাঠ তিনি একাই চষে বেড়াচ্ছেন, খেলে বেড়াচ্ছেন, সবকিছুতেই তিনি, সব জায়গাতেই তিনি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি, কৃষি মন্ত্রণালয়ে তিনি, আকাশেও তিনি, জমিনেও তিনি, পানির নিচেও তিনি, সব জায়গাতেই তিনি আর তিনি। অনেকটা তিনি মানে সেই মানে কি বলবো আর বিধাতার মতো হয়ে গেছেন। সেই সালাউদ্দিন একটা অদ্ভুত কথা বলেছেন যে এই রূপপুর এই পারমাণবিক সূত্র নাকি জিয়াউর রহমান আবিষ্কার করেছে। এই কথা আমরা বলতে শুনি, তো পারমাণবিক সূত্র যেহেতু জিয়াউর রহমান আবিষ্কার করেছে, তারা তো এটা শেখ হাসিনার নাম নিবে না। শেখ হাসিনার অবদান যিনি এটা বলেছেন যে জয় বাংলার অবদান, এটা তো তারা স্বীকার করবে না। কিন্তু ইতিহাস তো আলাদা জিনিস। এই ব্যাপারে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা তিনি লিখেছেন যে স্বাধীনতার ঘোষণাও যেমন জিয়াউর রহমানের অবদান ভুয়া, তেমনি আজকে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে অবদান, বিএনপির অবদানও ভুয়া। এরকম একটা উদাহরণ দিয়েছে। রাজাকার গুলো সম্পর্কে আপনারা যেগুলো বলতেছেন, তারা আওয়ামী লীগ যদি কালকে আওয়ামী লীগের লোকজন বেহেশতে যায় না, জামাতের লোকজন মিছিল করবে আল্লাহর কাছে, আল্লাহ গো আমরা এই বেহেশতে থাকবো না, নিশ্চিত থাকেন আপনারা। আওয়ামী লীগের জামাতের সাথে বেহেশতে যাইতে রাজি হইতে পারে, তার প্রমাণ আমরা পেয়েছি। কারণ আওয়ামী লীগের শতকরা কতজন জামাতের বিরুদ্ধে পোস্ট দেয় ফেসবুকে? নাই, হিম্মত নাই, আমরা জানি। শতকরা কতজন বুকে হাত দিয়ে বলেন তো? বিএনপি কে গালি দিয়েছেন দেখেছি আমরা, কিন্তু জামাতকে গালি দেওয়ার হিম্মত, যখন আওয়ামী লীগ সুপার পাওয়ার হিসেবে ছিল, যখন আওয়ামী লীগের মধ্যে সেলফি লিগে গিজগিজ করতো, অলি গলিতে আওয়ামী লীগের নেতাতে সয়লাভ ছিল, আমরা কিন্তু জামাতের বিরুদ্ধে পোস্ট দিতে দেখি নাই, হেফাজতের বিরুদ্ধে তো নয়। আপনি আমজনতার একজন এডিটর হিসেবে আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখি নাই। বিএনপিতে যদি 100 জন পোস্ট দিয়ে থাকে, মনে করেন 100 জন আওয়ামী লীগের নেতা কর্মী বা ছাত্রলীগের যুবলীগের 100 জন যদি পোস্ট দিয়ে থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সর্বোচ্চ 5 জন দিয়েছেন কিনা জামাতের সমালোচনা করা, আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমি জানি না। কেন কেন বললাম? কারণ এটার উদাহরণ হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার লিখিত দুই দিকেই বাঘা সিদ্দিকী, আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন যে জামাতের সাথে তিনি বেহেশত যাবেন না। তাকে আমরা কিন্তু বেহেশত তো দূরের কথা, বিয়ের দাওয়াত না, ইফতারির মঞ্চে দেখেছি। তো বিএনপি লোক কিন্তু আওয়ামী লীগের লোক, বিএনপি লোক তো যাবে, আওয়ামী লীগের লোক জামাতের সাথে জান্নাতে থাকতে চাইবে। কিন্তু জান্নাতে যদি আওয়ামী লীগের লোক যায়, জামাত সেখানে মিছিল করবে মওদুদীর নেতৃত্বে, সাইদির নেতৃত্বে, দেইলা রাজাকারের নেতৃত্বে, কাদের মোল্লা কসাইয়ের নেতৃত্বে, গোয়াজম, এই রাজাকার আল শামস, রাজাকার কুল শিরোমণি, গোলাম আজমের নেতৃত্বে, তারপরে যে কি বালিশটার একটা যারা নিয়োগী দিছে মিথ্যা কথা বলার জন্য শাহরিয়ার কেসকি বান্দির বলা, টাকলা ফুয়াদ মুয়াদ, এগুলা যারা আছে এই গ্রুপ, এবি পার্টির মঞ্জু ফঞ্জু যা আছে, এরা সবাই মিছিল করবে আল্লাহ গো আমরা বেহেশতে থাকবো না। কেন? কারণ এখানে বঙ্গবন্ধু আছে। কেন বেহেশতে থাকবে না? যে এখানে শেখ হাসিনা আছে। কেন বেহেশতে থাকবে না? এখানে আওয়ামী লীগ আছে। আর আমি যদি ভুলে বেহেশতে যাই, তাহলে তো জামাত পুরো বেহেশতে বয়কট করে দিবে। মার্শাল্লাহ, আল্লাহ রে বলবো আল্লাহ আমরা বেহেশত বয়কট করলাম, শেখ ফরিদ কেন বেহেশতে? এটা তারা করবে। এটা বলার কি কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিএনপির যেমন তেমন আওয়ামী লীগের কোনো ভালো কাজ জামাত মেনে নিবে না, তারা সেটা স্বীকার করবে না, করতে পারে না। আপনি দেখেন 560টা মসজিদ বানিয়েছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগ হিন্দুর দল, তারপরে আওয়ামী লীগ ভালো না,
তারপরেও আওয়ামী লীগ ভারতের দালাল। কিন্তু এই যে ভারতের দালালি করলো আওয়ামী লীগ, তাদের ভাষা, জামাতের ভাষায়, বিএনপির ভাষায়, আমার ভাবির পোলাদের ভাষায়, আমার ভাবির পোলাদের উস্তাদদের ভাষায়, চিঙ্কু মামের ভাষায়, এরা 19 মাস 20 মাস যাবৎ মিলকে জুলকে ক্ষমতায়, এরা একটা 20 মাসে 20টা শব্দ বের করতে পারলো না যে এই শব্দ বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বা গোলামি চুক্তি করেছে, বাট হিন্দুদের পক্ষে গেছে। আমরা পেলাম না। কিন্তু আমেরিকার সাথে চুক্তি এরকম করেছে যে শুয়োরের গোস্ত আনার চুক্তি করেছে, গিদরের গোস্ত। চরমনায়ের পীরের ভাষায়, আমার ভাষায় না, 98% মুসলমানের দেশ, আমার ভাষায় না। আবার বললেন না ভাই হিন্দুরা আবার রাগ করে সংখ্যা কম বলে, ভাই আপনার 2% বললেন কেন হিন্দু? আরে ভাই আমি বলছি নাকি, সামরা নাই পীর, চরমনায়ের পীর বলেছে যে 98% তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ। যদি এর মধ্যে লামাজাবি আছে, সিয়াসুনি আছে, তাও তারা বলছে 98% মুসলমানের দেশে এখন গিদরের মাংস আনলে আর সমস্যা নাই। কিন্তু শেখ হাসিনা 560টা মসজিদ বানাইলো, তাদের ভালো লাগে না। তো এরা কোনোদিনই মেনে নিবে না, এরা মসজিদের কথা মেনে নিতে পারে না। তো এরা কি মেনে নিবে? এরা বিতর্ক করে, না না না, বঙ্গবন্ধু কাকরাইল মসজিদের জন্য কিছুই করে নাই, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনের জন্য কিছুই করে নাই। এরা বলে আচ্ছা যাই, তখন আমাদের জন্ম হয় নাই, জানি না। কিন্তু এই যে 560টা মসজিদ বানাইলো আমাদের চোখের সামনে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জোট সরকার, সিংকু বামেরা শেখ হাসিনার সারাদিন গালি দিল, মৌলবাদ প্রতিষ্ঠিত করতেছে। এখন সে এগুলো তো আমাদের চোখে দেখা, এগুলোই অস্বীকার করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো অস্বীকার করবেই, করতেই পারে তারা। তবে আপনি একটা শিরোনাম দিয়েছেন সুন্দর, যে দুঃসাহসিক শেখ হাসিনা। আসলেই দুঃসাহসী। দুঃসাহসী না হলে রাশিয়ার সাথে চুক্তি করে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র করতো না। অনেকেই শুধু মনে করে যে যে চায়নার সাথে সম্পর্কের কারণে সরকার পড়ে গেছে আওয়ামী লীগের, বা দুর্নীতি করার জন্য পড়ে গেছে, বা ভারতের সাথে সুসম্পর্ক বলে পড়ে গেছে। একটা কথা কিন্তু বলে না, সেটা হলো রাশিয়ার সাথেও আওয়ামী লীগ সরকার, জোট সরকারের একটি চমৎকার বন্ড, একটা টাই, একটা সুন্দর সম্পর্ক ছিল। এটাও অনেক দেশের পছন্দ হয়নি। আপনার মনে থাকার কথা, ইমরান খান অযাচিত মানে মানে বিনা দাওয়াতে রাশিয়া চলে গিয়েছিল, আপনার মনে থাকার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী আচানক রাশিয়ায় গিয়ে হাজির, মস্কোতে গিয়ে হাজির। তারপরে কিন্তু সে সরকার পড়ে গেছে। এটা হয়তো অনেকেরই খেয়াল নাই, মনে করিয়ে দিলাম। শেখ হাসিনা এই যে এত উন্নয়ন, শুধু তাদের অনেকেরই দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় নাই। কারণ একটা সাধারণ দেশ থেকে, দরিদ্র দেশ থেকে আমরা, আমাদের দেশে দুর্ভিক্ষ চলে যাবে, আমাদের দেশে বেকারত্ব কমে যাবে, আমাদের দেশে এত বড় বড় টানেল হবে, এরকম চোখ ধাঁধানো মেট্রো রেল হবে, চোখ ধাঁধানো পদ্মা ব্রিজ হবে, এই দেশের মানুষেরই অনেকেরই চোখ টাটাইছে, পছন্দ নেই। আর এত সুন্দর একটা জিনিস যেটা আপনি দেখালেন, রূপপুরে ইউরেনিয়াম যে লোডিং শুরু হয়ে গেল এবং পারমাণবিক বিদ্যুতের পথে আমাদের বাংলাদেশ, তো এটা কেন সহ্য করতে পারবে? অনেক দেশেরও সহ্য হয় নাই, এমনকি এই উন্নয়ন এই দেশের অনেক মানুষ এবং রাজনৈতিক দলেরও সহ্য হয় নাই। এই জন্য তিনি দুঃসাহসী, যে তিনি অনেকের দেশের সাথে চোখ রেখে তিনি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করেছিলেন। এটাও কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যারা, আমিও বলি মাঝে মধ্যে যে মৌলবাদীদের সাথে আপোষ করার জন্য আওয়ামী লীগের পতন ঘটেছে, আওয়ামী লীগকে সবল মেরেছে, এটা সত্য। কিন্তু তার চেয়েও বড় সত্য, রূপপুর, এই যে একটা কথা আছে না, যে আপনা মাংসে হরিণা বৈরী, গরিবের মেয়া, গরিবের বউ যদি সুন্দরী হয় তাহলে কিন্তু বিপদ আপদ বেশি আসে ধনীদের চাইতে। তো শেখ হাসিনা সাধারণ একটি, মানে কিছু কেবল ধরে দারিদ্র মুক্ত একটি দেশ, সেই দেশটাকে এত উপরে নিয়ে যাচ্ছিলেন, অনেক রাষ্ট্রের পছন্দ হয় নাই। তার জন্য এটাও একটা কারণ তাকে উচ্ছেদ করা। আপনি সঠিক শিরোনাম দিয়েছেন, যে শেখ হাসিনার দুঃসাহসে পারমাণবিক যুগে বাংলাদেশ। যদিও আজকে তার নাম কেউ নিতে চাচ্ছে না, তাকে ফ্যাসিস্ট বলতেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি ফ্যাসিস্ট না, তিনি আর্টিস্ট। কারণ আমরা এই 18 মাসে কিছুই দেখি নাই। ইউনূসের 300 করেছিল, পুরো জিরো। আবার তার আমাদের জাতীয় ভাইয়া, আমাদের কার্ড রহমান, তিনি এসে, কার্ড রহমান নাম আমি দেই নাই, কারণ সবকিছু তার আমি দেই না, আমার অনেক নাম, ভাবির পোলা, ময়মনসিংহে পাউরুটি ইত্যাদি ইত্যাদি, তারপর চিঙ্গু মামা, এগুলো নাকি প্রচার হয়, দুষ্ট লোকেরা বলে। তো কার্ড রহমান আমি নাম দেন, এটা রোকেয়া প্রাসি দিয়েছেন, রোকেয়া আপাই নামটা দিয়েছেন যে কার্ড রহমান। তো কার্ড রহমানের যে এত নাম ভূমিকা আসতেছে আমরা দেখতেছি, এইভাবে যদি চলতে থাকে কিছুদিনের মধ্যে তাকে লাল কার্ডও দেখানো হবে। 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প 2100
অনুমোদন দেন। সেটা ছিল ডেল্টা প্ল্যান 2100। এই রূপকল্পে ছিল বাংলাদেশে যত আপনার জলবায়ুজনিত বা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা আছে, সেচের সমস্যা, পানির সমস্যা, বন্যার সমস্যা, খরার সমস্যা এবং সমুদ্রের যে আপনার সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বেড়ে যাচ্ছে বঙ্গোপসাগরে এবং তার মাধ্যমে লবণাক্ততা ছড়ানো কিংবা বাংলাদেশের দক্ষিণাঞ্চল ডুবে যাওয়া, এই যে সম্ভাবনাগুলোর কথা বলা হচ্ছিল গত 50-60 বছর ধরে, এই সবগুলো সমস্যা সমাধান করা, অর্থাৎ 2100 সাল নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন করে এবং এটার জন্য নেদারল্যান্ড সরকারের সাথে বিশেষ সহযোগিতারও ব্যবস্থা করা হয়। বাস্তবায়ন করে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত যত ধরনের সমস্যা হতে পারে সব ধরনের সমস্যা থেকে বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য এই রূপকল্প তিনি অনুমোদন করেছিলেন এবং এটার উপর উনি যথেষ্ট কাজ করেছেন। আজকে বাংলাদেশের কত মানুষ এই রূপকল্প 2100 কথা জানে আমি জানি না, কিন্তু আপনারা যারা জানেন তারা কি কখনো চিন্তা করে দেখেছেন যে বাংলাদেশের জন্য যে মহিলা হয়তো আর 10 বছর বাঁচবে, 15 বছর বাঁচবে, সেই মহিলা আপনার 100 বছরের একটা পরিকল্পনা গ্রহণ করেছে, অত্যন্ত বৈজ্ঞানিক, অত্যন্ত সুচিন্তিত, যার মাধ্যমে এই বাংলাদেশ সুরক্ষা পাবে এই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে যেটাকে চিহ্নিত করা হয় সেই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা থেকে। আজকের আমি এই ভিডিওটাতে থাম্বনেইলে আপনি পড়বেন যে শেখ হাসিনা শতবর্ষের ভীষণারী। হ্যাঁ, এই ধরনের শিরোনামে আপনার কাছে মনে হতে পারে যে এটা একটা ক্লিশে বা অতিরঞ্জিত, একটু হাস্যকর, কিন্তু শেখ হাসিনার কর্ম যদি আপনি বিশ্লেষণ করেন তখন আপনি কিন্তু এটাকে শুধু আপনার কাছে একটা যথোপযুক্ত শিরোনামই মনে হবে না। আপনি যদি সত্যি বিবেকবান মানুষ হন, আপনি যদি দেশপ্রেমিক মানুষ হন, আপনি যদি মানুষকে ভালোবাসেন, আপনি যদি মানুষকে নিয়ে চিন্তা করেন, তাহলে বুঝবেন যে আমি যে শিরোনামটি আজকে এই থাম্বনেইলে দিয়েছি এই ভিডিওর, যে শেখ হাসিনা শতবর্ষের ভীষণারী, এটা আপনার কাছে কম মনে হবে। 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা অনুমোদন করেন। এই প্রকল্প অনুমোদন করার পরে এটা 2017 সালে এটার কাজ শেষ হয়। এখন এই গত 28 এপ্রিল, অর্থাৎ গতকাল নাকি আজকে 28 এপ্রিল, এটার প্রথম রিঅ্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি এখানে ভর্তি করা হয় এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এখন উৎপাদনের দিকে যাচ্ছে। এই রূপপুর পারমাণবিক প্রকল্প ছিল $12 বিলিয়ন এবং এখান থেকে চূড়ান্তভাবে আপনার 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যে উৎপাদনটা শুরু হয়ে গেছে। চিন্তা করুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো ভালো কাজের প্রতিবাদ যেভাবে বা যে কোনো একটা ভালো প্রকল্প গ্রহণ করলে যেভাবে এই বাংলাদেশের পাকিস্তানি সেকুলাররা ঝাঁপিয়ে পড়ে, এইটাতে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়েছিল এই 2010 সালে গ্রহণ করা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। অবশ্য বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের প্রকল্প গ্রহণ তো আসলে মানে ছোটখাটো কলিজার বিষয় তো না, ছোটখাটো সাহসের বিষয় না। সেই সাহস তো একমাত্র জননেত্রী শেখ হাসিনা ছিল, উনি সেটা গ্রহণ করেছেন। আমি একটু আগে দেখছিলাম যে কে কি ভাবে এই প্রকল্প বানচালের জন্য রাস্তায় নেমেছিল, তার মধ্যে অনেক কিছু আছে, বলে কিন্তু 2-4 ঘন্টা কথা বলা যাবে। একটাতে দেখলাম 2016 সালে একেবারে 10 জন কোমর বেঁধে নেমে গেছে, সেখানে তারা বিবৃতি দিয়ে জানাচ্ছে অবিলম্বে এই প্রকল্প বাতিল করা হোক। কারা কারা আছে সেখানে জানেন? সুলতানা কামাল, খুশি কবির, আনু মোহাম্মদ আছে, এমনকি মুকসুদ, সৈয়দ আবুল মুকসুদ, যে জিন্নার মতো সাদা সাদা ধুতি পরতো একটা লোক ছিল না, সে আছে। তারপরে আরো যে কি কি কত লোক যে আছে, সুজন করতো, এই বদিউল আলম মজুমদারের আগে একটা লোক ছিল, সে সরকারি কর্মকর্তা ছিল,
কি যেন নাম ভুলে গেছি, ওটা পড়লে দেখলাম যে এরকম সবগুলা লোক, ইফতেখারুজ্জামান ছিল টিআইবির, এরা সবাই কিন্তু এটার বিরোধিতা করেছে। এবং আনু মোহাম্মদ তো এই বিহারির বাচ্চা, এমন কোনো বাকি রাখে নাই সে এটার বিরুদ্ধে যাওয়ার। আজকে সে আনু মোহাম্মদ কই, আজকে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেখানে সবচেয়ে বেশি উৎফুল্ল কিন্তু আজকে বিএনপি। কারণ বিএনপি কিন্তু, সরকারটা এখনই পড়ে যেত, এই 1200 এই যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপাদন হবে, এইটা কিন্তু বিএনপির জন্য লাইফ লাইন। যেভাবে বিএনপি সব দিকে কলকারখানা বন্ধ করে, অর্থাৎ তারা কোনো কিছু যেহেতু সামলাতে পারছে না, কিন্তু দেখেন শেখ হাসিনার কাজ আশীর্বাদ হয়ে বসলো কিন্তু তারেক রহমানের মাথার উপর। চিন্তা করতে পারেন, তারেক রহমান বিভিন্ন সময় শেখ হাসিনার প্রতি কত ঘৃণা সে করেছে, আমরা তো এটা দেখেছি। এই তারেক রহমানের সরকার কিন্তু অন্তত বিদ্যুৎ সেক্টরে এই 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 শেখ হাসিনার করা এই 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 মেগা প্রজেক্টটা দিয়ে কিন্তু উনি বেঁচে যাচ্ছেন। এটা $12 বিলিয়ন ডলারের একটা প্রকল্প ছিল। কয়দিন আগে আমরা দেখেছি কি, আপনার এখানে টিউলিপ সিদ্দিক $5 বিলিয়ন মেরে দিয়েছে বলে ইউনুস কিন্তু লন্ডনে চলে গেছিল, যেখানে ইউনুস আর তারেক রহমান বৈঠক করেছিল। কি পরিমাণ বাংলাদেশে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে এই দেশের পাকিস্তানি সেকুলাররা, জঙ্গি মৌলবাদীরা, স্বাধীনতা বিরোধীরা কি পরিমাণ মিথ্যাচার করতে পারে, এটা কিন্তু সর্বশেষ তার একটা নজির। এই $5 বিলিয়ন নিয়ে আসবে এটা বলে কিন্তু ইউনুস যেই ভিজিটটা সে লন্ডনে করেছিল, 4-5 দিন ওখানে গিয়ে বসেছিল, যেসব খবরপত্র পত্রিকা বের হয়েছে, এইটা ছিল বাংলাদেশের কোন সরকার প্রধানের সবচেয়ে দামি ভিজিট। অর্থাৎ হোটেল ভাড়া ইত্যাদি কোটি কোটি টাকা কিন্তু সে 5-7 দিনে কিন্তু ইউনুস খরচ করে ওই তারেক রহমানের সাথে একটা বৈঠক করে চলে এসছে। তারেক রহমান আর ইউনুসের জন্য এই বৈঠকটা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা ইউনুস কিন্তু সেখানে খরচ করেছে। জোর গলায় বলেছে টিউলিপ সিদ্দিকের টাকা এনে সে দেখাবে। আজ পর্যন্ত তারেক রহমান বলুন, এই যে এত বড় বড় কথা বলছে, সেই বদমাস দেবপ্রিয় যে $234 বিলিয়ন পাচার হয়েছে বলেছে, এরা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার সরকারের কারো পাচার করা একটা টাকা কি কোথাও দেখাতে পেরেছে না আনতে পেরেছে? এখন পর্যন্ত বাংলাদেশে টাকা পাচার এবং টাকা আনার একমাত্র রেকর্ড আছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ওনার প্রয়াত ভাই মরহুম কোকো। ওনাদের টাকা কিন্তু বাংলাদেশে ফেরত এসেছে, পাচারকৃত টাকা। এটা কিন্তু ইতিহাস হয়ে রয়েছে। শেখ হাসিনার পাচারকৃত টাকা যদি কেউ আনতে না পারে, আমরা কিন্তু বাংলাদেশের কাউকে কিন্তু আসলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে এদের কাউকে কিন্তু ক্ষমা করার কোনো সুযোগ নাই। দেখুন, দেশটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। ইউনুস যেভাবে ডাকাতি করে দেশটা ধ্বংস করে দিল, বর্তমানে মানুষের যেই পরিমাণ অর্থনৈতিক সংকট মানুষের সামনে তৈরি হয়ে গেছে, মানুষের কষ্ট যেভাবে দিন দিন বাড়ছে, সেটার জন্য কিন্তু এই পাকিস্তানি সেকুলার জঙ্গি মৌলবাদী যারা এই সব মিথ্যা কথা ছড়িয়েছে তারা দায়ী। এখন আমি আবার শেখ হাসিনার কথায় ফিরে আসি। শেখ হাসিনাকে নিয়ে আমাদের অনেক স্টাডি করতে হবে। শেখ হাসিনার বাংলাদেশের যা কিছু আপনি অর্জন দেখেন, যেই দিকে তাকান, আমি শুধু 96-এর যে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি হয়েছিল সেটার কথা বলবো। এই উপমহাদেশে সারা পৃথিবীতে এই শান্তি চুক্তিটা এমন একটা তাৎপর্যপূর্ণ কাজ ছিল, এইটাতেই একমাত্র বাংলাদেশে যা কিছু বাংলাদেশের ইতিহাসে ঘটেছে, সেখানে নোবেল পিস প্রাইজ পাওয়া, এই শান্তি পুরস্কারকে যে সম্মানের দৃষ্টিতে সারা বিশ্বের মানুষকে দেখার জন্য আহ্বান করা হয়, সেখান থেকে আমরা যদি দেখি একমাত্র শেখ হাসিনা, এমনকি তার সাথে সন্তু লারমা পর্যন্ত এই পুরস্কারটা পেতে পারতেন। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু বাটপার পছন্দ করে, বাংলাদেশের মানুষ যেহেতু দুর্নীতি পছন্দ করে, বাংলাদেশের মানুষ যেহেতু চটক পছন্দ করে, তারা কিন্তু এই সারা শতাব্দীর সেরা বাটপার এবং ইতিহাসের সেরা বাটপার জঘন্য মানুষ এই ইউনুস কিন্তু নোবেল শান্তি পুরস্কার নিয়ে আসলো। দেখুন, ইউনুসের সাথে একটা মেয়েকে শান্তি পুরস্কার দিয়েছিল গ্রামীণ ব্যাংক থেকে। সেই মেয়েটাকে কি ইউনুস সরিয়ে দিয়েছে না কে সরিয়ে দিয়েছে, তার কিন্তু কোনো চিহ্ন কিন্তু বাংলাদেশে নাই। এটা কিন্তু আমাদের ভাবতে হবে। ইউনুস এত জঘন্য, ইউনুসের স্ত্রী কেন বিছানায় পড়ে থাকে, এইটাও আমার কাছে রহস্যজনক মনে হয়। অনেকে অনেক কথা বলছে, কিন্তু জানি না, এগুলো গুজব আকারে আমার এই ভিডিওকে ছোট করতে চাই না। কিন্তু ইউনুস যেই প্রকৃতির মানুষ, ওর দ্বারা কিন্তু সবকিছু সম্ভব। আমাদের ইউনুস ছিল,
আমাদের কিন্তু শেখ হাসিনা ছিল। সেই শেখ হাসিনা বাংলাদেশের আপনি যত একটা ভালো কাজ আপনি যদি দেখেন, সেই 96-এর এই শান্তি চুক্তি, কিংবা আপনার গঙ্গার পানি চুক্তি, সমুদ্র সীমাগুলা ঠিক করা ভারত মিয়ানমারের সাথে, এমনকি বিএনপির একটা কাজ পাওয়া যায় 3 বিঘা করিডোর সমাধান করা, এটাও কিন্তু শেখ হাসিনা করেছিল জ্যোতি বসু এবং রাজীব গান্ধীর সাথে আলাপ আলোচনা করে। উনি যেহেতু 91-এ ক্ষমতায় আসেননি, ওটা কিন্তু এই 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 আনুষ্ঠানিকভাবে কাজটা হয়েছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়। যদি খালেদা জিয়াকে পুরো কৃতিত্বটাও দেই, বিএনপি সরকারের আর কোনো বাংলাদেশের কোনো সরকারের আর কোনো আসলে বড় কাজের কোনো কৃতিত্ব নাই। আপনি সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে বলুন, সেটা জাতীয় ক্ষেত্রে বলুন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বলুন, বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করার ক্ষেত্রে বলুন, উন্নয়নের ক্ষেত্রে দেখুন না, আমি শুধু রূপকল্প 2100-র কথা বলেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল ভিশন 2021, যেটা অর্থাৎ যে ভিশনের মাধ্যমে উনি 2019 সালের মধ্যে বাংলাদেশকে আপনার স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেন। আজকে তো তারা আবার মধ্যম আয়ের দেশ থেকে পেছনে গিয়ে স্বল্পোন্নত দেশে নেওয়ার জন্য বর্তমান শাসক গোষ্ঠী এবং ইউনূস বিশেষ করে তদবির করছে যাতে ভিক্ষা পাওয়া যায়। চিন্তা করেন, একটা রাষ্ট্রকে আত্মমর্যাদাশীল করছিল আপনার অর্থনৈতিক উন্নয়ন করে এই শেখ হাসিনা, আর ওরা ভিক্ষার জন্য আবার দেশটাকে পিছিয়ে দিচ্ছে। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল ভিশন 2041, যেটার জন্য যথেষ্ট কাজ শেখ হাসিনা করেছিলেন, এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে আমেরিকার মতো উন্নত, বাংলাদেশ হবে ব্রিটেনের মতো উন্নত, বাংলাদেশ হবে জাপানের মতো উন্নত। এইটা ছিল ভিশন, এবং এটার জন্য কত % জিডিপি গ্রোথ দরকার, কত % কি দরকার, সব কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নখদর্পণে ছিল। উনি একটা একটা করে আপনার সেটা করছিলেন। এর জন্য আমাদের ছিল উচ্চ জিডিপি গ্রোথ দরকার ছিল। শেখ হাসিনার সময় 2019 সালে 18 সালের ইলেকশনের পরের বছর জিডিপি গ্রোথ ছিল 8%। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন কোভিডের পরে, এখন কিন্তু জিডিপি গ্রোথ 7.5-8% করে চলতো। সেই জিডিপি গ্রোথ কোভিডের 2020-এ নেমে এসেছিল 3.5%। পরের বছর কিন্তু শেখ হাসিনা এটাকে আবার কিন্তু ঘুরিয়ে 7% করেছিলেন। এটা ইউনূসের সেই 24-এর ডাকাতরা ক্ষমতা গ্রহণের পর আবার এটা 3.5% নেমে এসে এটা কিন্তু এখন বহুদিন কন্টিনিউ করবে। 25-এ ছিল 3.5%, এই 26-এও কিন্তু 3.5%, 4% জিডিপি গ্রোথ হবে। এটা কিন্তু আমাদের হিসাব না, কোনো বানানো হিসাব না, এগুলা বিশ্বব্যাংক, IMF যারা এগুলা আপনার ভবিষ্যৎবাণী করে, ফোরকাস্ট তুলে ধরে, তাদের হিসাব। কথাগুলো অনেক দ্রুত বলছি যাতে দ্রুত ভিডিওটা শেষ হয়। আপনারা কিন্তু একটু জিনিসগুলো তুলনা করে দেখবেন যে বাংলাদেশের এখন, আমি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমি যদি বাংলাদেশ যারা 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর অন্যান্য কোনো নেতার সাথে তুলনা করি, কিভাবে আমি তুলনাটা করব? জিয়াউর রহমান বাংলাদেশ শাসন করেছে, এরশাদ শাসন করেছে, শেখ হাসিনা শাসন করেছে, খালেদা জিয়া শাসন করেছে, এখন তারেক রহমান শাসন করছে, আর মধ্যমেয়াদে ফখরুদ্দিন শাসন করেছে, সেরা ডাকাত, সারা বিশ্বের 1 নম্বর ডাকাত ইউনূস শাসন করেছে, 2-3 মাস করে অন্যান্য আরো অনেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শাসন করেছে। আমি যদি এদের সাথে শেখ হাসিনার তুলনাটা করি, এটা আমাকে লজ্জায় ফেলে দিবে, আপনাকেও লজ্জায় ফেলে দিবে। আপনি যদি অন্যদের অবদান, এদের অবদানকে আপনি দেখেন। দেখুন, ভারতবর্ষের যে সঙ্গীত জগতে আপনি যান, সঙ্গীত জগতে যদি আপনি মনে করেন যে ভারতবর্ষ তো না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টই নেন, এখানে যদি আপনি গায়ক গায়িকাদের তুলনা করেন, আপনি লতা মঙ্গেশকরকে আপনি যদি 1 নাম্বার ধরেন, আসলে এই 2 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত আর কাউকে পাওয়া যায় না। লতা মঙ্গেশকর এত উপরে। তারপরে 101 থেকে আপনি যে কাউকে দিতে পারেন, আশা ভোসলেকে দিতে পারেন, মোহাম্মদ রফিকে দিতে পারেন, আপনি যাকে চান আর কি, মান্না দেকে দিতে পারেন, আপনার পাকিস্তানের মেহেদী হাসানকে দিতে পারেন, যদি উনি পাকিস্তানি কিন্তু অরিজিনালি উনি ভারতের রাজস্থানের মানুষ। এইভাবে অর্থাৎ ভারত উপমহাদেশে আপনি যদি গায়ক গায়িকাদের তুলনা করেন, লতা মঙ্গেশকর যদি 1 নম্বরে থাকে, আর দেখবেন যে 99 জন কেউ নাই মাঝখানে, অর্থাৎ এরপরে যিনি আসবেন তার থেকে লতা মঙ্গেশকরের এত বড় পার্থক্য যে আপনি অন্তত 99টা পোস্ট খালি রেখে পরে যেতে হবে। সেইভাবে যদি আপনি বসান, অর্থাৎ 1 নম্বরে লতা মঙ্গেশকরকে বসিয়ে 2 নম্বরে যদি আশা ভোসলে বা রফি বা মান্না দে, যাকে ইচ্ছা, মেহেদী হাসানকে আপনি বসান, তাহলে তুলনাটা আপনার
লতা মঙ্গেশকরের প্রতি জাস্টিফিকেশনটা হয় আর কি। তেমনি আপনি দেখুন, আমাদের যদি বাঙালিদের বিশ্ব সাহিত্যে কন্ট্রিবিউশন বা সাহিত্যে কন্ট্রিবিউশন যদি দেখেন, আপনি যদি রবীন্দ্রনাথকে 1 নম্বর করেন, রবীন্দ্রনাথকে 1 নম্বর করলে আপনার কিন্তু 2 থেকে 99 পর্যন্ত আর কোনো পদ ওইখানে খালি রেখে এবার 101 নম্বরে আপনি যদি নজরুল ইসলাম বলুন বা শরৎচন্দ্র বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, যে কাউকে আপনার মন মতো বসান যে ইনি 2 নম্বর হতে পারে, তাহলে রবীন্দ্রনাথের প্রতি কিঞ্চিত আপনি জাস্টিস করলেন। বাকি এই পোস্টগুলোতে আপনি যদি 1 নম্বরে রবীন্দ্রনাথকে রেখে 2 নম্বরে যদি একজনকে বসিয়ে দেন, মানে ওই পার্থক্যটা বোঝা যাবে না রবীন্দ্রনাথের থেকে যাকে আপনি 2 নম্বরে বসাবেন। এদের 2 জনের সৃষ্টির যে কি তফাৎ সেটা কিন্তু বোঝা যাবে না। তেমনি আপনি যদি শেখ হাসিনাকে বাংলাদেশের 1 নম্বর শাসক বলেন এই 1976 সাল থেকে বা 1975 সাল থেকে, তাহলে কিন্তু আপনি 2 থেকে 99 পর্যন্ত শেখ হাসিনার পাশে বসানোর কাউকে আপনি পাবেন না। তারপরে আপনি 101 নম্বরে চাইলে খালেদা জিয়াকে দিতে পারেন, এরশাদকে দিতে পারেন, তারেক রহমানকে দিতে পারেন, বা যাকে আপনার পছন্দ আপনি দিতে পারেন, জিয়াউর রহমানকে দিতে পারেন। কিন্তু এই 2 থেকে 99 এই পোস্টগুলা খালি রেখে কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। এটা আমি আপনার কাছে মনে হবে যে আমি বানিয়ে বলছি, কিন্তু শেখ হাসিনার কন্ট্রিবিউশন গুলো আপনি যদি অন্যান্যদের কন্ট্রিবিউশন অলমোস্ট জিরো, সবার কন্ট্রিবিউশন, মানে ডে টু ডে রুটিন ওয়ার্ক করা ছাড়া দেশের উন্নতি, জাতির উন্নতি এগুলা করার ক্ষেত্রে শেখ হাসিনার যে অবদান, বাকিদের অবদান হলো শুধু ডে টু ডে রুটিন ওয়ার্ক, অর্থাৎ রাষ্ট্রটাকে স্থবির করে ফেলা। বর্তমানে এই রাষ্ট্র স্থবির হয়ে আছে। শেখ হাসিনাকে আপনি কি দিয়ে কার সাথে তুলনা করবেন? সেই তুলনা বাংলাদেশে সম্ভব নয়। কেন সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসছে? সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা বলতে শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তা না, সেনা, নৌ, বিমান এবং পুলিশ সবগুলোর উপরেই আন্তর্জাতিকভাবে একটা নিষেধাজ্ঞার চক্রান্ত চলছে। তো সেটা কেন চলছে, কিভাবে চলছে, কি হইতে পারে, ডটগুলো মিলিয়ে দিচ্ছি। বাকিটা আপনাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো সত্য হচ্ছে কি না বা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ পুলিশ অলরেডি একটা লেটার দিয়েছে বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা ঘটতে পারে। গতকাল বা গত পরশু আবার সমস্ত বিমানবন্দর রেড অ্যালার্ট জারি করেছে, দেশে 8টি বিমানবন্দরে যে জঙ্গি হামলা হইতে পারে। হ্যাঁ, আজকে আবার আপনার তারেক জিয়ার যে তথ্য উপদেষ্টা বা কষা জাহিদ নামে যাকে পরিচিত, ডক্টর জাহিদ, তিনি বলেছেন যে দেশে জঙ্গি আছে। আর ঠিক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে দেশে জঙ্গি আছে, তবে ওরা নিষ্ক্রিয়, মানে জঙ্গি নিষ্ক্রিয়। একজন বলছেন জঙ্গি আছে, একজন বলছেন জঙ্গি নিষ্ক্রিয়। তো জঙ্গিরা কি নিষ্ক্রিয় থাকে নাকি সক্রিয় থাকে সেটা বুঝতে আমার মনে হয় কোনো রকেট সায়েন্সের দরকার হয় না। আর জঙ্গি নাই এইটা যেমন বলতে পারবে না, জঙ্গি তৎপরতাও নাই সেটাও আপনি বলতে পারবেন না। আমাদের দেশে জঙ্গি আছে, যেমন হরকতুল জিয়াদ আছে, জেএমবি আছে, লস্করি তৈয়বা আছে, জয়শি মোহাম্মদ আছে, হিজবুত তাহিরির আছে, এছাড়াও আরো অনেক ধরনের জঙ্গি সংগঠন আছে, ছোট 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 অনেক জঙ্গি সংগঠন আছে। এইসব জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতাও আছে। তো এখন বিএনপি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ভাই এই জঙ্গি নাটক আওয়ামী লীগ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জঙ্গি নাটক যদি আওয়ামী লীগ করে, তো 2001 থেকে 2003 সাল পর্যন্ত বিএনপি এবং খালেদা জিয়াও বলেছিল জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গি নাই। কিন্তু এরপরেই 2004, 5, 6 ওনারা এই যে সাবেক এক জঙ্গি নেতা আব্দুর রহমান, আপনাদের সকলের মনে আছে, বাংলা ভাই, ওনাদের কথা মনে আছে, এদের কারা ধরেছিলেন? শায়েক আব্দুর রহমানকে কার আমলে ধরা হয়েছিল? বাংলা ভাই কার আমলে? সারা বাংলাদেশে একসাথে 500 জায়গায় বোমা বিস্ফোরণ কার আমলে হয়েছিল? কাদের আমলে কোর্টে বোমা বিস্ফোরণে বিচারপতি নিহত হয়েছিল যদি জঙ্গি নাই থাকতেন? তো প্রশ্নটা ওনাকে দেরকে, এই যে বিএনপি আলাদেরকে, যে আপনারা যে বলেন সব ফেসিস্ট সরকারের জঙ্গি নাটক, তাহলে আপনাদের সরকারই তো মনে হয় প্রথম ফেসিস্ট আপনাদেরই সরকার। তা না হইলে কেন আব্দুর রহমান বা বাংলা ভাইকে ধরা হয়েছিল তখন? প্রশ্নটার জবাব একটু দিয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে মামুনুল হক, মানে কিছুদিন আগে কোথায়, এই 2 বছরের ভিতরে মামুনুল হক
তিনি 8 জন প্রতিনিধি নিয়ে আফগানিস্তানের তালেবানদের সাথে বৈঠক করে এসেছেন। এরপরে তালেবানদের এক ডিপ্লোম্যাট, নুরুল হক নূর নামে এক ডিপ্লোম্যাট, তিনি বাংলাদেশে এসে 10 দিন থেকে গিয়েছেন, কিন্তু কেউ নাকি জানে না। পেপার পত্রিকায় লেখা হওয়ার পরেও ইউনুসীয় গভর্নমেন্ট মুখে কুলু পেটে বসেছিলেন। এটা আপনারা সকলেই জানেন। এই যে হাফিজ সাইদের ডান হাত, লস্করে তৈয়বার সেকেন্ড ইন কমান্ড, তিনি বাংলাদেশে এসে সমস্ত বর্ডার এরিয়ায় ঘুরে গিয়েছিলেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সমস্ত বর্ডার এলাকায় ঘুরে গিয়েছিলেন। এগুলো আপনারা জানেন। এবং এটাও জানেন যে ভারতে যখন গাড়ি বোমা বিস্ফোরণ হয়, তখন টঙ্গীর এক মাদ্রাসা থেকে রাতারাতি 200 ছাত্র, হুজুর, বৈরাগী সহ সব উধাও হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। আর জঙ্গি নাই বলেন, এই জসিমউদ্দিন রহমানি, তিনিই তো কিছুদিন আগে, মানে তারেক ভাই আপনার গভর্নমেন্ট আসার আগে আপনার টিভি ইন্টারভিউতে বলেছিলেন যে ব্লগার বা অমুক তমুক এদেরকে হত্যা করার পেছনে ওনাদের হাত আছে এবং এটা জায়েজ আছে। এগুলো উনি বলছিলেন না। এই জসিমউদ্দিন রহমানি, জসিমুল হক বা জিয়াউল হক, এদেরকে ধরেন, এদেরকে ধরলেই কিন্তু জঙ্গি বেরিয়ে যাবে। এখন আসি কেন বলছিলাম যে নিষেধাজ্ঞা আসছে। দেন টিটিপি, যেটা কথা বলা হচ্ছে, টিটিপির সাথে বাংলাদেশ, টিটিপি কারা? টিটিপি হচ্ছে যে পাকিস্তানের জঙ্গি সংগঠন, যেটা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সংঘর্ষ করছে। হ্যাঁ, টিটিপিতে লোক বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে যুদ্ধ করতে মারা গেছে, এইসব নিউজ আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন, আগেও দেখেছেন। বাঙালি মারা গেছে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে। এখন টিটিপির হয়ে নাকি আরো চলছে। তো এর মধ্যে আমাদের কাছে যতটুকু আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, এই 5 বাহিনী থেকে অলরেডি 475 জনের লিস্ট আছে, এবং তার মধ্যে প্রায় 300 জনকে নজরবন্দি করা হয়েছে, 13 জনকে গ্রেপ্তার, 23 জন হাওয়া 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 হয়ে গেছে, মানে ওরা কোথায় আছে জানে না। এবং এরা সব এরোনট ইঞ্জিনিয়ার, মানে বিমান বাহিনীর প্রশিক্ষিত, বিমান পরিচালনা করতে পারে, বিমান চালাইতে পারে, এই ধরনের লোকজন নাকি বেরিয়েছে যারা পলাতক। আপনাদের নির্ঘাত একটু মনে আছে, কিছুদিন আগেই একটা প্রশিক্ষণ বিমান পড়েছিল ঢাকার একটা স্কুলে, অনেকগুলো ছাত্রছাত্রী। সেটাকে আপনারা কিভাবে বলবেন যে জঙ্গি নয়, জঙ্গি কর্মকাণ্ড নয়? কেন আজকে দেশে 8টা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে? কেন রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সংসদ ভবন, অমুক তমুক সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়? কেন বলা হয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও হয়তো আক্রমণ হইতে পারে? এগুলো সব একটু মিলান, সব চিন্তা করেন। এটা আমার কথা না, এটা পুলিশের কথা। পুলিশ যেই গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন এবং দেখেছেন। গতকালকে সম্ভবত এখনই সময় একটা টিভি, আজকে অবশ্য কালের কণ্ঠ থেকে শুরু করে বিজনেস স্ট্যান্ডার্ড, প্রথম আলো সবাই দিয়েছে, এক রিক্সাম্যান ড্রাইভার ডেলিভারি দিতে না পারে একটা ছোট্ট প্যাকেট, সেটাকে কেটে করেছে যে কিছু আছে কিনা। যখনই সেটা খোলার পরে বিস্ফোরণে তিনি আহত। তো এইটা তো হয়তো সিমটম। এই ধরনের হয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বড় বড় প্যাকেট পাঠানো হবে, কোথাও পাঠানো হবে, ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা বা সরকারি অফিস আদালতে, সেখানে নেওয়া হবে, বা কোনো একটা কার্টুন স্টেশন, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে কোথাও এক কোনায় পড়ে আছে, আপনি জানেন না। আমরা বাঙালি তো অতি উৎসাহী, যাইয়া বাস কাইটা খুলে দেখলাম যে শালা কার কার্টুন ফালায় রাখছে, একটু খুলে দেখতে যাই ব্লাস্ট হইলো, শত শত লোক মারা গেল। হইতে পারে না। কেন বলছি যে এই নিষেধাজ্ঞা আসবে, তার কারণ কি দেখেন, টিটিপি কথা আগেই বলেছে আপনার। টিটিপি হচ্ছে যে আপনার পাকিস্তানের জঙ্গি সংগঠন, যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লাগছে। আর আমাদের দেশে যে টিটিপির জঙ্গি আছে এবং টিটিপি রিক্রুটমেন্ট হচ্ছে, এই দিয়েছে কারা? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এটা একদম সরাসরিভাবে আমেরিকার একটা চাল হইতে পারে। তার কারণটা কি বলি, এখন হামে রুগী মারা যাচ্ছে, এগুলো নিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ চিল্লাচিল্লি করছে, সরকার চুপ। এরপরে এই চুক্তি, আমেরিকার সাথে এই চুক্তি নিয়েও যখন কথাবার্তা সারা দেশের মানুষ বলছে, তখন সরকার চুপ হয়ে আছে, বুদ্ধিজীবীরাও কেউ কথা বলছে না। এগুলো নিয়ে দেশের জনগণ যাতে খেপা না যায়, দেশের জনগণকে অন্যদিকে দৃষ্টি সরানোর জন্য হইতে পারে যে এই টিটিপি আছে। আর এই জিনিস দেখাইতে পারলেই তাদের সেই ব্যর্থ রাষ্ট্র পরিণত করা।
তার মানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যেসব সেনা গোয়েন্দা কর্মকর্তারা যায়, পুলিশ যায়, তাদের উপর একটা নিষেধাজ্ঞা আসবে যে তোমার দেশে এত জঙ্গি, তোমার দেশে জঙ্গি ধরা হয়, তোমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের ভিতরে জঙ্গি ধরা হয়, তুমি কিভাবে আরেক দেশে যে জঙ্গি নিধন করবা? সুতরাং তোমার যাইতে হবে না বাবা, তুমি তোমার দেশ সামলো, তুমি একটা ব্যর্থ রাষ্ট্র, তুমি রাষ্ট্রই ব্যর্থ, তোমার দেশের লোক নিয়ে কই থেকে যাবো? আপনি দেখছেন শান্তিরক্ষী বাহিনীতে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইরান এখান থেকে কোনো সেনা নিতে নেয় না, তার কারণ হচ্ছে ওরা ব্যর্থ রাষ্ট্র। সুতরাং আমাদের বাংলাদেশটাকে টোটাল ব্যর্থ রাষ্ট্র করার জন্য এই সামরিক বাহিনীর ভেতরে একটা অংশ আছে যারা জঙ্গি তৎপরতা চালায় এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে একটা নিষেধাজ্ঞা চলে আসে এবং যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞাটা আসতে পারে। এবং সেই নিষেধাজ্ঞা আসলে এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, এরপরে আমেরিকান ডিপ স্টেট সহ পাইকারা যা যা করার তাই করতে পারবে। আপনার আফগানিস্তানে সেই লোকের মৃতদেহ হয়তো দেখেছেন, কিভাবে খালে পাওয়া গেল, ওনারা কারা? আজকে এক ভারতীয় মহিলাকে হত্যা করা হইলো, রাস্তায় পিটিয়ে মারা হইলো বাংলাদেশে, ঢাকায়, এরা কারা? সবকিছু মিলান, সবকিছু বোঝেন, বোঝার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে কেন বলছি যে একটা নিষেধাজ্ঞার পায়তারা চলছে বাংলাদেশের উপরে, সামরিক বাহিনীর উপরে, বাংলাদেশের উপরে সামরিক বাহিনীর উপরে আন্তর্জাতিক জাতিসংঘের একটা নিষেধাজ্ঞা চড়াইয়া দেওয়ার প্ল্যান আগে ছিল, পারে নাই, বিভিন্ন সময়ে চেষ্টা করেছে, পারেনি, তবে এবার সফল হবে। তার কারণ হচ্ছে যে এবার ঠিক বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইএসআই এর, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বড়ি অলরেডি গিলা শুরু করেছেন। ওনারা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দা রিপোর্টে টিটিপি আছে বলছেন, কিন্তু আমি বলবো বাংলাদেশের টিটিপি থাক না থাক, হয়তো অল্প বিস্তর থাকতে পারে, তবে এরা আমাদের সংসদ ভবন বা কোথাও হামলা করবে না। যদি হামলা করেই বাংলাদেশের যেসব আছে জঙ্গি সংগঠন, হরকতুল জিহাদ, জেএমবি, তারপরে জয়সি মোহাম্মদের যা আছে, হিজবুত তাহিরির, এরা করতে পারে। আর এইগুলোরে ধরার জন্য জসিমউদ্দিন রহমানিকে ধরেন, জিয়াউল হক সাহেবকে ধরেন, ওনাদেরকে ধরেন, হাফিজ সাইদের সেকেন্ড ইন কমান্ড যারা এসেছিলেন, যারা তাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে ধরেন, শামসুল হক, মামুনুল হককে ধরেন যিনি আফগানিস্তান গিয়েছিলেন এবং আফগানিস্তানে বৈঠক করেছেন, এদেরকে ধরেন, সঠিক বেরিয়ে আসবে। তো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কোথাও কোনো বক্স দেখলে, কার্টুন দেখলে খুলতে দেবেন না। জয় বাংলা। বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুরকে আজ থেকে বিশ্বের মানুষ চিনবে বহুল আলোচিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে, যা বাংলাদেশকে বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই অর্জন শুধুমাত্র একটি কারিগরি মাইলফলক নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রামের ফসল। 1961 সালে যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল তা পাকিস্তান আমলের অবহেলা, স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন এবং গত 1.5 দশকের রাজনৈতিক মেরুকরণ পেরিয়ে আজ বাস্তবায়নের পথে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই যাত্রাকে এখন যেভাবে গৌরব হিসেবে দেখানো হচ্ছে, কয়েক বছর ধরে এটিকে ঘিরে থাকা বিতর্ক, রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তির টানাপোড়েন ছিল বেশ গভীর। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে এই প্রকল্পটি যখন থেকে গতি পেয়েছিল, তখন থেকে এর বিরুদ্ধে বাংলাদেশের অনেক রথী মহারথী ছিল মাঠে। এমনকি যে বিএনপি সরকার 28 এপ্রিল ইউরেনিয়াম লোডিং অনুষ্ঠান উদ্বোধন করলো, সেই বিএনপি বছর 3 আগে এটাকে অপ্রয়োজনীয় প্রকল্প বলেছিল। আর ইউনূসের সরকার এটাতে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে গিয়ে বিষয়টাকে লন্ডন পর্যন্ত নিয়ে গিয়েছিল। শেষমেশ রাশিয়ার কড়া আপত্তিতে পিছু হটেছিল তারা। তবে আশ্চর্যজনকভাবে এখন সেই উচ্চকণ্ঠ সমালোচকদের মধ্যে এক ধরনের কৌশলগত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, এই নীরবতা কি প্রকল্পের অনিবার্যতার স্বীকৃতি, নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফসল? একই সাথে রাশিয়ার সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকা এবং তাদের দীর্ঘমেয়াদী অসম্মতির বিষয়টি বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
রূপপুর প্রকল্পের ইতিহাস ঘাটলে দেখা যায় এটি বাংলাদেশের স্বাধীন সত্তার সমান্তরালে বিকশিত একটি ধারণা। 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম প্রস্তাব গৃহীত হয়। 1963 সালে 260 একর জমি অধিগ্রহণের মাধ্যমে রূপপুরকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়। বেলজিয়াম এবং ফরাসি বিশেষজ্ঞদের সহায়তায় 1969 সাল নাগাদ 200 মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হলেও তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির কারণে তা আলোর মুখ দেখেনি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসপ্রাপ্ত দেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর প্রকল্পকে নতুনভাবে জীবনদান করেন। 1973 সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করেন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য পদ নেন। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার পর প্রকল্পটি আবারও স্থবির হয়ে পড়ে। 1977 থেকে 1988 সালের মধ্যে ফরাসি কোম্পানি MS সোফ্রাটম এবং জার্মান কোম্পানি লাহমেয়ার ইন্টারন্যাশনাল একাধিক সম্ভাব্যতা যাচাই করে রূপপুরকে কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে বললেও আন্তর্জাতিক অর্থায়নের অভাবে পরবর্তী সরকারগুলো এই পথে হাঁটতে পারেনি। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আসার পর জ্বালানি সংকট মোকাবেলায় পারমাণবিক শক্তিকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখা হয়। রাশিয়ার সাথে 2009 সালে সমঝোতা স্মারক এবং 2011 সালে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আধুনিক রূপপুর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘটে। 2013 সালে শেখ হাসিনা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2015 সালে $12.65 বিলিয়ন মূল নির্মাণ চুক্তি বা জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। 2015 সালে চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পত্রিকাগুলো ঘেটে দেখা গেছে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে তার সরকারের সিগনেচার প্রজেক্ট বা উন্নয়নের আইকন হিসেবে প্রচার করা হয়েছে। দলীয় রাজনীতিতে এই প্রকল্পটিকে বঙ্গবন্ধু পরিবারের একটি অপূর্ণ স্বপ্ন পূরণ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই প্রকল্পের মাধ্যমে একই সাথে দেশের ভিতরে তার নেতৃত্বকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মহলে বিশেষ করে রাশিয়ার সাথে একটি অটুট কৌশলগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও রাশিয়ার সাথে এই গভীর সম্পৃক্ততা হাসিনাকে ভূরাজনৈতিকভাবে একটি স্বস্তিদায়ক অবস্থানে রেখেছিল বলে তখন অনেক বিশ্লেষক মত দিয়েছিলেন। এমনকি 2023 সালে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে যখন প্রকল্পের অর্থ লেনদেন বাধাগ্রস্ত হয় তখন শেখ হাসিনা সরকার চীনা মুদ্রার কিস্তি পরিশোধের সমাধান খুঁজে বের করে। দর্শক, রূপপুর প্রকল্পকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক ধরনের ছায়াযুদ্ধ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা এবং কূটনৈতিক সূত্রগুলোর মতে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চায়নি বাংলাদেশ রাশিয়ার প্রযুক্তিতে পারমাণবিক সক্ষমতা অর্জন করুক। ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ ছিল নিরাপত্তার মানদণ্ড এবং রাশিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত নির্ভরতা। বিশেষ করে বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি দেশে রাশিয়ার বিশাল প্রভাব মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কৌশলের সাথে সাংঘর্ষিক ছিল। ইউক্রেন যুদ্ধের পর এই বলিটা আরো প্রকট হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন রূপপুর প্রকল্পের অর্থায়ন সরাসরি হুমকির মুখে পড়ে। প্রায় $800 মিলিয়ন ঋণ পরিশোধ ও সুদের হিসাব তখন আটকে যায়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রুশ জাহাজ উর্সা মেজরকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়া ছিল একটি স্পষ্ট ভূ রাজনৈতিক সংকেত। তবে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে বেজিং এর সহায়তা নেয়। $318 মিলিয়ন একটি কিস্তি চীনা ইউয়ানে পরিশোধের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে যে অলিখিত অক্ষশক্তি কাজ করছে তাতে বাংলাদেশের সম্পৃক্ততা স্পষ্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরোধিতার বিপরীতে রাশিয়া রূপপুরকে তাদের বিশ্বস্ততার প্রতীক হিসেবে ব্যবহার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং প্রকল্পের বিভিন্ন মাইল ফলকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। চীনের ভূমিকা এখানে ছিল মূলত একজন ফেসিলিটেটর। যদিও চীন নিজে এই প্রকল্পে প্রযুক্তি দিতে আগ্রহী ছিল, কিন্তু রাশিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তারা
পিছিয়ে যায় এবং পরবর্তীতে আর্থিক লেনদেনে সাহায্য করে। তবে এই প্রকল্পের পেছনে কেবল উন্নয়ন নয়, বরং দুর্নীতির গুরুতর অভিযোগও আওয়ামী লীগ আমলকে বিদ্ধ করেছে। 2019 সালের বহুল আলোচিত বালিশকানা থেকে শুরু করে প্রকল্পের মূল খরচে অতি মূল্যায়নের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার এই মেগা প্রকল্পের স্বচ্ছতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন অভিযোগ এনেছিল অন্তর্বর্তী সরকার। বিষয়টি পদ্মার পাড় থেকে চলে যায় টেমস নদীর তীর পর্যন্ত। তখন দাবি করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা $500 কোটি বেশি আত্মসাৎ করেন। বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপারেটরি অ্যান্ড এথিক্স টিম। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছিল। অবশ্য কয়েকদিনের মধ্যে এথিক্স কমিটি এই অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। পুতিনের সাথে একটি ছবি ছিল এই অভিযোগের মূল ভিত্তি, যেটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ শুনে তখন তেলে বেগুনে জ্বলে উঠেছিল পুতিনের সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাট্রম বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। রোসাট্রম তখন দুটি আলাদা বিবৃতি দিয়ে কত টাকা কাকে দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের পেছনে খরচ করা হয়েছিল সেই হিসেব তুলে ধরে। তারপরে দমে যায় ইউনূস সরকার, উল্টো রোসাট্রমের কাছে প্রকল্পের সময় বর্ণার আবেদনও করে। দর্শক, বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং এর মাধ্যমে কেন্দ্রটি কার্যত প্রাণ পেল। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হলো বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল 60 বছর। এই সময় এখান থেকে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো 30 বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। কেন্দ্রটিতে একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা 1.5 বছর। ফলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার কোনো ঝক্কি ঝামেলা নেই। 1.5 বছর পর 1/3 করে জ্বালানি পরিবর্তন করতে হবে। নির্মাণ চুক্তি অনুযায়ী 3 বছরে জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, অর্থাৎ এই সময় জ্বালানি আমদানি নিয়ে কোনো চিন্তা নেই। এরপর বাংলাদেশকে জ্বালানি তথা ইউরেনিয়াম আমদানি করতে হবে। তবে সেই জ্বালানি 2 বছর পর পর পরিবর্তন করলেই চলবে। দুটি ইউনিট মিলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট, যার প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হবে, দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। পুরো বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের শিল্প, কৃষি ও নগর জীবনে নতুন গতি আনবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার উন্নত VPR-1200 প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা জেনারেশন 3+ রিঅ্যাক্টর হিসেবে পরিচিত। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ফুকুশিমা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা। এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় উভয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে, যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো বা মানুষের ভুল সিদ্ধান্ত থাকলেও কেন্দ্রটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ থাকতে পারে। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে রূপপুর থেকে রূপান্তর। এই রূপান্তরের গল্পটি হলো বাংলাদেশের অনিশ্চয়তা থেকে সক্ষমতায় উত্তরণের এক জীবন্ত দলিল। 1961 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রকল্পটি অসংখ্যবার রাজনৈতিক প্রতিহিংসা ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার এটি শুরু করলেও আজ এটি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং পুরো রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য বিরোধিতা এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান নির্ভরতা বাংলাদেশকে এক কঠিন কূটনৈতিক পথে নিয়ে এসেছে। বহু রাজনৈতিক গালগল্পের পরেও এটি সত্যি যে জাতীয় স্বার্থের প্রশ্নে রূপপুর মতো মেগা প্রকল্পের কোনো বিকল্প নেই। সমালোচকদের নিরাপত্তা হয়তো সাময়িক, কিন্তু পারমাণবিক জ্বালানি লোডিং এর মাধ্যমে বাংলাদেশ যে নতুন উচ্চতায় পৌঁছেছে, সেখান থেকে ফিরে আসার পথ বন্ধ।
ভবিষ্যতে রূপপুরের সাফল্য নির্ভর করবে এর দক্ষ ব্যবস্থাপনা এবং নিরাপত্তার কঠোর অনুসরণের উপর। রূপপুর কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আভিজাত্য এবং জ্বালানি সার্বভৌমত্বের প্রতীক হয়ে বেঁচে থাকবে। যেখানেই উন্নয়ন, যেখানেই মানুষের চাহিদা, সবখানেই শেখ হাসিনা। তার কোনো বিকল্প নেই। ভয়াবহ বিদ্যুৎ সংকটে অন্ধকার দূর করতে আবার শেখ হাসিনার আশ্রয় নিতে হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার হাতে তৈরি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লোডিং শুরু হতে যাচ্ছে। এই সন্ধিক্ষণ যার সৃষ্টি, তিনি আর কেউ নন, বাংলাদেশের উন্নয়নের রোল মডেল যিনি পরিণত করেছিলেন, যাকে উন্নয়নের ম্যাজিশিয়ান বলা হয়, তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পারমাণবিক যুগে বাংলাদেশ প্রবেশ করছে। এই বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুতের সময়ে নানাভাবে বিএনপি এবং অন্যান্যরা প্রকাশ্যে বক্তব্য রেখে আতঙ্ক সৃষ্টি করেছিল, বিরোধিতা করেছিল। আজ শেখ হাসিনার দূরদর্শী, দূরদৃষ্টি সম্পন্ন মেগা প্রকল্প বাংলাদেশকে যে ভয়াবহ বিদ্যুৎ সংকটে অন্ধকারের ভিতরে ফেলেছে, তার থেকে উত্তরণের ব্যবস্থা করছে। যদিও শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়িত করে এসেছিলেন বাংলাদেশকে, কিন্তু তা ধরে রাখার যোগ্যতাও শেখ হাসিনাকে যারা উচ্ছেদ করেছে তাদের ছিল না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যখনই সেখানে তাকানো হবে, এই বিস্ময়কর সৃষ্টির ভিতরে প্রতিচ্ছবি ভেসে উঠবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। অন্ধকারকে সরিয়ে আলো দিতেও শেখ হাসিনাকেই আজ প্রয়োজন, তার সৃষ্টিকে প্রয়োজন।